আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ভারতীয় গোয়েন্দাদের নিয়ে হত্যার ছক তাপসের অফিসে। নিউজটি লিখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাযজ্ঞের তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরে ফিরে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামই বেশি এসেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই স্বাধীন তদন্ত কমিশন ব্যারিস্টার তাপসের সংশ্লিষ্টতার আদ্যোপান্ত খুঁজে বের করেছে। তদন্তের আগে গণমাধ্যমের রিপোর্টেও তাপস ছিলেন আলোচিত। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য শেখ ফজলে নূর তাপসের অফিস ও বাসায় একাধিক বৈঠক হয়। তাপসের অফিসে এরকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ২৪ জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে। ভারতে আশ্রিত পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুপু, শেখ পরিবারের আরেক প্রভাবশালী সদস্য বর্তমানে পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন। ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় 1-11 সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় যান। এরপর পরিকল্পিত উপায়ে মাত্র ২ মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন করা হয়। এর আগে রৌমারী, বড়াইবাড়ি ও পদুয়া সীমান্তে বিডিআর এর হাতে ভারতীয় বিএসএফ সদস্যদের হত্যার প্রতিশোধ, সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কমিশন মনে করে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পদুয়া ও রৌমারীর যুদ্ধে বিডিআর এর ইতিহাসে শৌর্য, বীর্য ও বীরত্ব প্রদর্শনের এক অবিস্মরণীয় ঘটনা। এই খণ্ড যুদ্ধে বিএসএফ এর যে শোচনীয় ও লজ্জাজনক পরাজয় ঘটে, ভারত কখনোই তা মেনে নিতে পারেনি। পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় ১১ মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম. ফজলুর রহমান। ২০০৯ সালের ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। তদন্ত কমিশনের ৩৬০ পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়। একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়। পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও সাবেক মন্ত্রী শেখ হাসিনার কাজিন শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার ২৪ জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে কর্মকর্তা হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টদের নিরাপদে পলায়নে সহায়তার দায়িত্ব দেয়া হয়। পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাবালী। এসব পরিকল্পনা সম্পর্কে ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সিইও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেয়ার দায়িত্বে ছিলেন। সাধারণ বিডিআর সদস্যদের ডাল ভাত কর্মসূচি নিয়ে ক্ষোভকে উস্কে দিয়ে বিডিআর বিদ্রোহের সৃষ্টি করে মূল পরিকল্পনা দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে বিডিআর এর কিছু সদস্যের সঙ্গে শেখ তাপস, শেখ সেলিম সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। বাসা, অফিস, মসজিদেও এরকম কিছু বৈঠক হয় বলে সাক্ষ্য প্রমাণে বেরিয়ে এসেছে। বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের উদ্দেশ্যে বিডিআর সদস্যদের মধ্যে বিপুল অর্থ বিতরণ করা হয়েছিল। তদন্তে উঠে আসে সংসদ সদস্য গোলাম রেজা ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোর্শেদ, শেখ সেলিম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকে দেখেছেন। প্রতিবেদনের বরাত দিয়ে সূত্র বলেছে, বিদ্রোহ শুরুর পর ক্যাপ্টেন তানভীর হায়দার নূর স্ত্রীকে পিলখানায় ভারতীয়
এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড সদস্যদের উপস্থিতির কথা জানান। তার স্ত্রী তাসনুভা মাহা জানান, তিনি বিডিআরের পোশাক পরা 3 জনকে হিন্দিতে গালাগাল করতে শোনেন। সেদিন পিলখানায় হিন্দি, পশ্চিমবঙ্গীয় টানে বাংলা এবং অচেনা ভাষায় কথোপকথন শোনার কথা একাধিক সাক্ষী জানিয়েছেন। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, 2009 সালের 24 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 827 জন ভারতীয় পাসপোর্টধারী এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মধ্যে 65 জনের বহির্গমনের তথ্য পাওয়া যায়নি। একই সময় 1221 জনের বহির্গমনের তথ্য থাকলেও 57 জনের আগমনের কোনো রেকর্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নেই। বিষয়টি আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে কমিশন প্রতিবেদনে সুপারিশ করেছে। বিদেশি ভাষা শোনা, বহিরাগতদের পলায়ন, কল তালিকায় বিদেশি নম্বর, ক্যাপ্টেন তানভীরের শেষ কথোপকথন সহ বিভিন্ন তথ্যকে কমিশন প্রতিবেদনে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। কমিশনের প্রতিবেদনে 72 নম্বর অনুচ্ছেদের বিদেশি সংশ্লিষ্টতা বিষয়ে ভারতের সংশ্লিষ্টতা এবং এর সঙ্গে আওয়ামী লীগের কারা কিভাবে সম্পৃক্ত ছিলেন তার বিস্তারিত উঠে আসে। 2008 সালের জুন মাসে আনুমানিক 1 থেকে 6 বা 8 তারিখের মধ্যে মেজর নাসির নামের একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার বরিশালে ডিজিএফআই এর লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সালামের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সালামের সঙ্গে দেখা করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের আগ্রহ প্রকাশ করেন এবং এরই ধারাবাহিকতায় মেজর নাসির লেফটেন্যান্ট কর্নেল সালামের সঙ্গে দেখা করেন এবং 2টি বই উপহার দিয়ে উল্লেখ করা তথ্যগুলি দিয়েছেন। মেজর নাসির জানান, তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। একই এয়ারক্রাফটে তিনি আওয়ামী লীগের কয়েকজন নেতাকে দেখেছেন, যারা ভারতের বারাসাতে রয়ের সঙ্গে বৈঠক করে ফিরছিলেন। সেখানে আবুল হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তিনি জানান, তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র পরিকল্পনা করেছে। তাদের বক্তব্য ছিল, আগামী 12 থেকে 15 বছরের মধ্যে সেনাবাহিনী যেন নৈতিকভাবে দাঁড়াতে না পারে সেভাবে আঘাত হানার পরিকল্পনা তারা করছে। লেফটেন্যান্ট কর্নেল সালামের সঙ্গে সঙ্গে ডিজিএফআই এর ডিরেক্টর সিআইবির ব্রিগেডিয়ার বারিকে বিষয়টি অবহিত করেছিলেন, কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টো লেফটেন্যান্ট কর্নেল সালামকে তিরস্কার করেছিলেন। 2008 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ইন্ডিয়ান হাই কমিশনে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন। প্রথমবার সেখানে গেলে মেজর নাসিরকে তার ভিসার জন্য ডিফেন্স উইংয়ে যোগাযোগ করতে বলা হয়। পরের দিন মেজর নাসির কমিশনে আবার যান। রিসেপশনে 15-20 মিনিট অপেক্ষা করেন। তারপর তাকে বলা হয়, আগে নীরাজ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করতে হবে। প্রথম সাক্ষাৎটি ছিল বন্ধুত্বপূর্ণ। দিল্লি থেকে আসা তরুণ কর্মকর্তা মেজর নাসিরকে বিস্কুট ও কফি অফার করেন, মুক্তিযুদ্ধ নিয়ে অর্ধ ঘন্টা আলোচনা করেন এবং মেজর নাসিরকে পরের দিন আসতে বলেন। দ্বিতীয় দিন তিনি কিছুটা গম্ভীর হয়ে বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ এবং পাকিস্তানের দর্শন অনুসরণ করে। তিনি বলেন, বাংলাদেশের আর্মি, নেভি ও এয়ারফোর্সের ডক্ট্রিন পাকিস্তানের সঙ্গে একই। এরপর তিনি মেজর নাসিরকে পদুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। মেজর নাসির বলেন, তিনি আমেরিকায় অবস্থান করার কারণে কিছু জানেন না। নীরাজ শ্রীবাস্তব বলেন, পদুয়াতে বিডিআর 16 থেকে 17 জন বিএসএফ সদস্যকে হত্যা করেছে। এটি ছিল একটি গুরুতর উস্কানিমূলক ঘটনা। তিনি বলেন, পাদুয়া উইল নট গো আনচ্যালেঞ্জড অ্যান্ড আনপানিশড। 2008 সালে আর একবার এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিকের সঙ্গে মেজর নাসিরের দেখা হয়। তিনি মাসটি স্মরণ করতে পারেননি, তবে ঘটনাগুলো সবই 2008 সালের মধ্যেই হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানা যায়, মিস্টার নীরাজ শ্রীবাস্তব 2006 থেকে 2009 পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে মিনিস্টার পদবিতে নিয়োজিত ছিলেন। ঘটনাপূর্ব ষড়যন্ত্রে তানজিম আহমেদ সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের 24 জনের একটি কিলার গ্রুপের সঙ্গে বৈঠক হয়। নায়েক শহীদুর রহমান তার ঘনিষ্ঠ তোরাবালির বরাতে বলেন, ভারতীয়দের সঙ্গে বৈঠকের পরে পুরো পরিকল্পনা সাজানো হয় এবং সমন্বয় করার জন্য শেখ ফজলে নূর তাপসের বাসায় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন নানক, মির্জা আজম, ফজলে নূর তাপস, শেখ সেলিম, লেদার লিটন এবং তোরাবালি। সেখানে যখন জানানো হয় যে অফিসারদের হত্যা করা হবে, তখন তোরাবালি আপত্তি করেন। তিনি বলেন, অফিসারদের হত্যা করা যাবে না। তখন শেখ সেলিম তাকে মুরব্বি সম্বোধন করে বলেন, আপনার তো বয়স হয়েছে, আপনার আর এর মধ্যে থাকার দরকার নেই। আপনার ছেলে অর্থাৎ লেদার লিটন আমাদের সঙ্গে থাকলেই হবে।
25 ফেব্রুয়ারি 2009 সকাল 9:45 থেকে 10টায় পিলখানা এলাকায় সাবেক এমপি মোর্শেদ শেখ সেলিম কিছু রয়ের সদস্যর উপস্থিতি দেখা যায়। এই রয়ের সদস্যরা সাক্ষী এমপি গোলাম রেজার রাজনৈতিক যোগাযোগের কারণে তার পূর্ব পরিচিত ছিলেন। সাবেক এমপি গোলাম রেজা তার সাক্ষ্যে বলেন, এরপর আমি দ্রুত নর্দার্ন মেডিকেল কলেজের দিকে যাই। সেখানে আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোর্শেদ শেখ সেলিম এবং রয়ের 4-5 জনকে দেখলাম, যাদের আমি আগে থেকেই চিনতাম। ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা 25 ফেব্রুয়ারি 2009 বিদ্রোহ শুরুর পর ক্যাপ্টেন তানভীরের সঙ্গে মোবাইলে কথা বলার সময় ক্যাপ্টেন তানভীর তাকে পিলখানার ভেতরে ভারতীয় সংস্থা ন্যাশনাল সিকিউরিটি গার্ড অফ ইন্ডিয়ার নাম বলেন। বেগম তাসনুভার ভাষ্য অনুযায়ী 25 তারিখ তানভীরের সঙ্গে যখন আমার শেষ কথা হচ্ছে, তখন আমি ছিলাম খাটের নিচে, বাচ্চাদের নিয়ে তখন লুকিয়েছিলাম। সেখান থেকে আমি আবার ওয়ার্ড্রোবের মধ্যে লুকাই, কারণ বুঝতে পারছিলাম পাশেই কোথাও বিডিআর সদস্যরা ঘোরাফেরা করছেন। তানভীরের সঙ্গে শেষ ফোনালাপে তানভীর আমাকে বলেন, লীগের নেতারা অন্য পোশাকে এসেছেন, ওদের মুখে আমি এনএসজি নিয়ে কিছু কথা শুনেছি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এনএসজি কি। ও আমাকে বোঝানোর চেষ্টা করছিল। আমি দুবার তাকে জিজ্ঞেস করি এনএসজি কি। তখন এক পর্যায়ে তিনি বেশ বিরক্ত হয়ে বলেন, ইন্ডিয়ান্স ইন্ডিয়ান্স। এছাড়া বেগম তাসনুভা মাহা বলেন, তিনি চুল বড় 3 জনকে বিডিআর এর টি শার্ট ও স্যান্ডেল পরা অবস্থায় দেখেছেন, যারা তাকে হিন্দিতে গালাগাল করেছে এবং তার সন্তানদের পাকিস্তানি লাডলা বলেছেন। 25 ফেব্রুয়ারি 2009 পিলখানার ভেতরে বিভিন্ন সময় হিন্দিতে, পশ্চিমবঙ্গের উচ্চারণে বাংলা ভাষায়, বাংলা নয় এমন ভাষায় এবং ইংরেজিতে কথা বলতে শোনা গেছে। নায়েক শহীদুর সিপাহী সেলিম, পিলখানার কেন্দ্রীয় মসজিদের ইমাম মরহুম সিদ্দিকুর রহমান, সিপাহী শাহাদাত, সাক্ষী তাসনুভা মাহা, সিপাহী আব্দুল মতিন সচক্ষে হিন্দি ভাষী এবং বাংলা নয় এমন ভাষাভাষী বহিরাগত ব্যক্তিদের বিডিআর এর ইউনিফর্ম পরিহিত অবস্থায় 25 তারিখ হত্যাকাণ্ড চলাকালীন এবং তার অব্যবহিত পরে পিলখানার অভ্যন্তরে দেখেছেন। নায়েক শহীদুরের ভাষ্যমতে, তখন সকাল প্রায় 10:15 থেকে 10:30টার মতো বাজে। দেখি 3 নম্বর গেটের দিকে 5-6 জন ব্যক্তি বিডিআর সৈনিকের পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, ইধারাও। তাদের বলার ভাষাটা ছিল কমান্ড ভয়েসের মতো। আমি হতচকিয়ে যাই। আমি তাদের গালি দিয়ে বলি, একটা গন্ডগোল হয়েছে আর তোরা ভাষাও বদলাই ফেলছিস, আমার র্যাঙ্ক চোখে পড়ে না তোদের? তখন তারা নিজেরা কিছুটা কথা বলাবলি করছিল এবং সেগুলো হিন্দি ভাষাতেই বলাবলি করছিল। এদের মধ্যে অন্তত একজন বাঙালি ছিল। আমি বলতে শুনি একজন আমাকে দেখিয়ে বলছে, হি ইজ আ ক্লেভার ম্যান। 2 সিপাহী সেলিম বলেন, আমি গুলি করলেও সেগুলো তাদের গায়ে লাগেনি। এরপর আমি গড়িয়ে গড়িয়ে পাশের দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় যাই এবং সেখানে সেই অস্ত্রধারীদের দেখতে পাই। সেখানেও দেখি যে তাদের মুখ বাঁধা থাকলেও তাদের চুল সিভিলিয়ানদের মতো লম্বা, বিডিআর কাটিং না, এবং তারা হিন্দিতে কথা বলছে। সেখানে প্রায় এরকম 8-10 জন অস্ত্রধারী ব্যক্তি ছিল। 3 হেফাজতে মৃত্যুবরণকারী পিলখানা মসজিদের ইমাম সিদ্দিকুর রহমানের স্ত্রী কামরুন নাহার শিরিন তার স্বামীর বরাতে বলেন, আমাকে আমার স্বামী বলেছেন এরকম সময় উত্তর দিক থেকে একটি গাড়ি অর্থাৎ পিকআপ এসে দরবারের পশ্চিম গেটে দাঁড়িয়েছে। ওই গাড়ি থেকে প্রচুর সৈনিক অস্ত্রসহ নামে। এই সৈনিকদের হিন্দিতে এবং ইংলিশে কথা বলতে আমার স্বামী শুনেছেন। তারা অন্য সৈনিকদের গুলি করার জন্য কমান্ড করছিলেন। হিন্দি এবং ইংলিশে ওই সৈনিকরা কি কি বলেছে সেটাও তিনি আমাকে বলেছিলেন, কিন্তু এখন আর আমার মনে নেই। 4 সিপাহী শাহাদাতের দেয়া তথ্য মতে 25 তারিখ সকাল আনুমানিক 10:30 থেকে 11:30টার মধ্যে আমি 3 জনকে ওই পথ ধরে দেয়াল টপকে পিলখানার বাইরে চলে যেতে দেখি। এদের পরনে বিডিআর এর পোশাক পরিহিত থাকলেও পায়ে বুট জুতা ছিল না। প্যারেড এবং বিডিআর সপ্তাহ উপলক্ষে আমাদের সবার চুল 0 সাইজ করা থাকলেও এদের চুল ছিল সিভিলিয়ানদের মতো, তবে এদের মুখ বাঁধা ছিল। যেটি আমার আরো দৃষ্টি আকর্ষণ করে তা হলো তারা এমন একটি ভাষায় কথা বলছিল যেটি মাঝে মাঝে আমার হিন্দি মনে হয়েছে, আবার মনে হয়েছে ঠিক হিন্দিও না। সেটি যে বাংলা ভাষা না আমি নিশ্চিত। হিন্দি ভাষা আমি বলতে না পারলেও বুঝতে পারি। তারা একটি অদ্ভুত ভাষায় কথা বলতে বলতে চলে গেল। মনে হচ্ছিল হিন্দি, আবার হিন্দি না, এমন ভাষাতেও তারা কথা বলেছে। 5 সিপাহী আব্দুল মতিন বলেন, মিছিলটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান করে এবং আনুমানিক 100 থেকে 150 জনের মতো লোক সংখ্যা ছিল। মিছিলের সঙ্গে মিশে 2 জন ব্যক্তি উচ্চস্বরে জয় হিন্দ বলছিল। এই দুজনের গায়ে বিডিআর এর পোশাক ছিল এবং তাদের হাতে এসএমজি অস্ত্র লক্ষ্য করলাম। তাদের পোশাক কেমোফ্লেজ করা গেজি ছিল এবং তাদের চেহারা ও ভাষা থেকে আমি বুঝলাম তারা স্থানীয় নয়, কারণ তারা হিন্দি ভাষায় কথা বলছিল। 6
লেফটেন্যান্ট কর্নেল তাসনিম, মেজর মুনির, সিপাহী আইয়ুব হিন্দি ভাষা, পশ্চিমবঙ্গের টানে বাংলা ভাষা এবং বাংলা বা হিন্দি নয় অপরিচিত ভাষার কথোপকথন শুনেছেন। 1. লেফটেন্যান্ট কর্নেল তাসনিম বলেন, পরে রাত 7:30টায় একটি পিকআপ দণ্ডায়মান দুজন লোককে সিগন্যাল সেক্টর অফিসের সামনে মেগাফোনে সৈনিকদের উদ্বুদ্ধ করতে লাগলো। তাদের চুল কাঁধ পর্যন্ত লম্বা, ভাষা পশ্চিমবঙ্গের মতো। তারা বলছিল, আর্মির বিরুদ্ধে লড়বো, ঐক্যবদ্ধ থাকো। উল্লেখ্য, বিডিআর সপ্তাহ উপলক্ষে শতভাগ বিডিআর সদস্যের চুল কাটা নিশ্চিত করা হয়েছিল। 2. মেজর সৈয়দ মনিরুল আলম বলেন, রাতে দরবার হলের ফলস সিলিং এ লুকিয়ে থাকা অবস্থায় আমি নিজ কানে এমন ভাষা শুনেছি যা বাংলা, হিন্দি বা চাইনিজ ছিল না, সম্ভবত চাকমা, তবে আমি নিশ্চিত না। এটা সাবকন্টিনেন্টেরও কোনো ভাষা হতে পারে। 3. সিপাহী আইয়ুব বলেন, আমি স্মল আর্মস কোয়ালিফাইড, অস্ত্রশস্ত্র সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল, তাই তৎক্ষণাৎ আমি ওদের অস্ত্র দেখেই বুঝতে পারি যে এখানে বহিরাগত লোকজনও আছে। প্রচন্ড গোলাগুলি করতে করতে দরবার হল ঘিরে ফেলেছিল। আমি দূর থেকে তাদের কিছু কথাও শুনেছিলাম, সেগুলো বাংলা ছিল, কিন্তু আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের দিকের বাংলা টানে তারা কথা বলছিল। ক্যাপ্টেন শাহনাজ 27 ফেব্রুয়ারি সকালে 28 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের পক্ষ থেকে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে অংশগ্রহণ করতে গিয়ে পিলখানা দরবার হলের কাঠে একটি ব্যবহার করা সাবমেশিন গানে নজেলের সঙ্গে গেরিলা বাহিনীর স্টাইলে বাঁধা একটি বিদেশি স্লিং দেখেন। স্লিংটি ছিল সেনাবাহিনীর মতো জলপাই রঙের এবং তার উপর ডার্ক অলিভ রঙের বড় ইংরেজি হরফে টাইগার লেখা ছিল। তার জানা মতে এ ধরনের স্লিং বাংলাদেশ সেনাবাহিনী অথবা বিডিআর ব্যবহার করে না। গঠন, স্লিং এর গুরুত্ব এবং স্লিংটি বাঁধার কৌশল দেখে তার মনে হয়েছিল এটি অন্য কোনো বিদেশি উৎসের হতে পারে। 25 ফেব্রুয়ারি 2009 তারিখে গোলাম রেজা, সাবেক এমপি, পিলখানার ভেতরে ও বাইরে কিছু লোককে দৌড়াদৌড়ি করতে দেখেন। কিছু মানুষ ছোট ছোট টিনের ঘরে লাইফ জ্যাকেটগুলো খুলে রেখে পালিয়ে যাচ্ছিল। তাদের দেখে এমপি গোলাম রেজার মনে হয়েছিল তারা দেশের কেউ নয়। তোরাবালির মোবাইল ফোনে ভারত এবং সিঙ্গাপুরের একাধিকবার যোগাযোগ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনে ওই টেলিফোনের গ্রাহকদের পরিচয় জানার জন্য চিঠি লেখা হয়েছিল, কিন্তু উত্তর পাওয়া যায়নি। মোবাইল ফোন ব্যবহারকারী সম্পর্কে ডিজিএফআই থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে অর্থবহ কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। বিডিআর সদস্যদের সঙ্গে বিএসএফ এর যোগাযোগ হয়েছে এবং সেনাবাহিনী আক্রমণ শুরু করলে বিএসএফ এর সহায়তায় ভারতে চলে যাওয়ার প্রতিশ্রুতি ছিল। ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালাবে বলে SINTর শিক্ষার্থীদের মেজর জেনারেল তারেক এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ কর্তৃক হুমকি দেওয়া হয়েছিল। তৎকালীন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি 11 ডিভিশনের জিওসির কাছ থেকে এই মর্মে একটি তথ্য পান, ভারত বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশ করছে। তারা একটি প্যারাট্রুপার বাহিনীও প্রস্তুত রেখেছে, এই জন্য যে আমাদের সেনাবাহিনী যদি অভিযান পরিচালনা করে তাহলে তারা শেখ হাসিনাকে উদ্ধার করে নিয়ে যাবে। মেজর জেনারেল মোহাম্মদ ফেরদৌস মিয়া জিওসির 11 পদাতিক ডিভিশনের ভাষ্যমতে সীমান্ত এলাকায় ভারতীয় সেনা সমাবেশের তথ্যে FIU সম্ভবত NSI এবং DGFI এর কাছ থেকে শুনেছিল। 25 ও 26 ফেব্রুয়ারি বাংলাদেশ সীমান্তে ভারতীয় সৈন্য সমাবেশের তথ্য তিনি যদি শুনে থাকেন তবে অবশ্যই তিনি সেটা সেনা সদরে জানিয়েছিলেন, তবে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। তৎকালীন সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মঈন ইউ আহমেদের ভাষ্যমতে, আমি উড়া উড়া খবর পাচ্ছিলাম যে ইফ এনিথিং গোজ রং, এরকম হতে পারে সশস্ত্র বাহিনী সরকারের সিদ্ধান্তের বাইরে গেলে ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালাবে। যদি তারা অর্থাৎ ভারতীয় বাহিনী আসতো তাহলে 1971-এর পর যেমন ফেরত চলে গিয়েছিল, এবার এলে আর ফিরে যেত না। এবার ভারতীয় বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালালে থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। গবেষক অভিনাশ পালিওয়াল ও তার প্রবন্ধেও এটাই বলেছেন। এটা আমাদের জন্য উড হ্যাভ বিন ভেরি ভেরি ব্যাড। তিনি 2টি আর্টিকেল লিখেছেন এ বিষয়ে, 2টি আমার কাছে আছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডনের বিখ্যাত স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজের শিক্ষক অভিনাশ পালিওয়াল অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস কর্তৃক 2024 সালে প্রকাশিত ইন্ডিয়াস নিয়ারেস্ট আ নিউ হিস্ট্রি গ্রন্থের 286তম পৃষ্ঠায় লিখেছেন, The recently elected Prime Minister Hasina, who also held the defense portfolio, felt threatened and couldn't count on the army's support. She asked India for help, and that's why we were there, awaiting orders and preparing for all eventualities when we touched down in Dhaka, remembers Sandhu.
Shortly after the killings began, Hasina called her closest ally in New Delhi, top Congress leader and recently appointed Finance Minister Pranab Mukherjee. Upon hearing what was going on, Mukherjee promised to be responsive. The SOS from Dhaka triggered the mobilization of paratroopers and prompted Foreign Secretary Shiv Shankar Menon to urgently engage with Americans, British, Japanese and Chinese envoys to lobby support for Hasina. Apart from Kalaikunda, paratroopers were mobilized in Jorhat and Agartala. If the order came, Indian troops would enter Bangladesh from all three sides. The aim was to secure the Jia International Airport, rename Hazrat Shahjalal International Airport and the Tejgaon Airport. Subsequently, the paratroopers were wrest control of Ganabhavan, Prime Minister's residence, and evacuate Hasina to safety. The brigade commander overseeing the operation began distributing first-line ammunition meant for use during active combat. অভিনাশ পালিওয়াল বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর উদ্ধৃতি দিয়ে একই পৃষ্ঠায় লেখেন, পিনাক রঞ্জন চক্রবর্তী, India's High Commissioner to Dhaka, who was a family origin in Bangladesh and called Hasina Appa out of respect, says that we did put some forces on alert and conveyed to Hasina that we were worried about her safety. বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল আহমেদ জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সম্মুখে তার প্রদত্ত সাক্ষ্যে অভিনাশ পালিওয়ালের ওপরে বর্ণিত উদ্ধৃতিগুলি দৃঢ়ভাবে উল্লেখ করেছেন এবং এই উক্তিগুলি রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। অভিনাশ পালিওয়াল এই গ্রন্থের 287 পৃষ্ঠায় বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব, বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে লেখেন, I was told by those who were closer to power that General Moin was asked not to use force, otherwise Indian paratroopers were dropped in Dhaka within 1 hour, says Tauhid Hossain, then Bangladesh Foreign Secretary. এ বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন কর্তৃক প্রেরিত লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নিম্নে উল্লেখিত উত্তর প্রদান করেন। The sentence that is quoted in Paliwal's book is correct. While the BDR killing took place, I was attending a SAARC meeting in Colombo. Few months later, when I was already shunted out to Foreign Service Academy, I asked casually someone close to power why the army chief did not take steps to save his officers. He said what I told Paliwal. 25 ফেব্রুয়ারি 2009 তারিখে পিলখানা বিদ্রোহ শুরু হওয়ার পরপরই শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেন এবং তার সরকারের কাছে আন্তর্জাতিক সহায়তা চান। শেখ হাসিনাকে প্রণব মুখার্জি আশ্বাস দেন যে তাকে অর্থাৎ শেখ হাসিনাকে সব ধরনের সহায়তা করা হবে। ভারতের পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেনন শেখ হাসিনা সরকারের প্রতি সমর্থন আদায়ের জন্য যুক্তরাজ্য, চীন ও জাপান সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করে। বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন প্রশাসন শাখার তথ্য অনুযায়ী 24 ফেব্রুয়ারি 2009 থেকে 27 ফেব্রুয়ারি 2009 পর্যন্ত সময়ে ভারতীয় পাসপোর্টধারী এবং বিদেশি পাসপোর্টধারী ভারতীয় নাগরিকের বাংলাদেশে আগমন এবং বহির্গমনের তথ্য এখানে উল্লেখ করা হচ্ছে। 1. 24 থেকে 27 ফেব্রুয়ারি 2009 ভারতীয় পাসপোর্টধারী এবং বিদেশি পাসপোর্টধারী ভারতীয় নাগরিকের বাংলাদেশে আগমন 827 জন আগমন করেছে, তার মধ্যে 65 জনের বহির্গমনের তথ্য পাওয়া যায়নি। 2. 24 থেকে 27 ফেব্রুয়ারি 2009 ভারতীয় পাসপোর্টধারী এবং বিদেশি পাসপোর্টধারী ভারতীয় নাগরিকের বাংলাদেশ থেকে বহির্গমন 1221 জন বহির্গমন করেছে, তার মধ্যে 57 জনের আগমনের তথ্য পাওয়া যায়নি। প. সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের সহায়তায় বিডিআরকে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন। প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায় সেই লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিডিআরকে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণ সহ উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেওয়া যেতে পারে। তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশের সহায়তা নিতে কোনো সমস্যা নেই।
25 ও 26 ফেব্রুয়ারি 2009 রাত আনুমানিক 10:30 থেকে 11টার দিকে পিলখানার গেট খুলে যায় এবং ভেতর থেকে কয়েকটা মাইক্রোবাস বেরিয়ে আম্বালা পার হয়ে চলে যায়। লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ অবসরপ্রাপ্ত ভেবেছিলেন তার আটকে পড়া ফ্যামিলি ওই মাইক্রোবাসে চলে যাচ্ছে। দ্বিতীয় মাইক্রোবাসটি বের হওয়ার সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ মাইক্রোবাসের দরজা ধরে হ্যাঁচকা টান দিলে খুলে ফেলেন এবং মাইক্রোবাসটির ভেতরে আলো জ্বলে ওঠে। ভেতরে 6-7 জন লোককে দেখতে পান তিনি। তাদের মাথা ওড়না বা চাদর দিয়ে মোড়ানো ছিল। লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ তার স্ত্রী ও বাচ্চার নাম ধরে ডাকাডাকি করতে থাকেন এবং মাইক্রোর ভেতরে পেছনের প্রথম সিটে ট্র্যাকস্যুট পরা জলপাই বা ধূসর কালারের গেঞ্জি গায়ে একজন মোটা গোঁফের লোককে বসা অবস্থায় দেখেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ওই লোক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজকে ইংরেজিতে জিজ্ঞেস করেন হু, আবার জিজ্ঞেস করেন হু, এরপর জিজ্ঞেস করেন হু আর ইউ। এরপর 3বার চিৎকার করে বলেন ক্লোজ ক্লোজ ক্লোজ। মুখ ঢাকা অবস্থায় লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ দুজনকে দেখে বুঝতে পারেন তারা পুরুষ লোক এবং বেশ সুস্বাস্থ্যের অধিকারী এবং তার মনে হয়েছিল তিনি কোনো মিলিটারি পার্সন। মাইক্রোবাসের গ্লাস কালো ছিল। লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ সেকেন্ড বা থার্ড মাইক্রোবাসটিকে ধরেছিলেন। তার আগে আরও একটি বা দুটি মাইক্রোবাস চলে গেছে। গাড়িগুলো 10টা বা 10:30 বা 11টার দিকে বের হয়েছে। গাড়ির লোকজনকে অন্তত বাংলাদেশি লোক বলে লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজের মনে হয়নি। 16 মার্চ 2009 ইন্ডিয়া টুডেতে প্রকাশিত মোর দেন আ মিউটিনি নামে এক প্রবন্ধে সৌরভ শুক্লা লেখেন 28 ফেব্রুয়ারি 2009 ভারত শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য প্রস্তুতি শুরু করে। ত্রিপুরায় একটি সম্মুখবর্তী বিমান বাহিনীর ঘাঁটিতে 2টি এবং কলকাতায় একটি কমান্ডো প্লাটুন সেজন্য প্রস্তুত রাখা হয়। দর্শক, আমাদের আজকে লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।